মোটেই হাইড্রোকার্বন নাই, মোটেই হাইড্রোজেন নাই, তারা কারা? তাহলে তাদের ক্ষেত্রে আমরা একটু দেখি, তাদের ক্ষেত্রে আমরা একটা সূত্র দেখি। সূত্রটা হলো হে 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 ফের পাখির কোলে, ফের পাখির কোলে ফ্রেয়ন উঠেছে, উঠেছে, হে হে ফের পাখির কোলে ফ্রেয়ন উঠেছে। তাহলে আমাদের হাইড্রোজেনবিহীন জৈব যৌগ হলো হে হে ফের পাখির কোলে ফ্রেয়ন উঠেছে। এগুলো হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। আমরা একটু দেখি কি কি সে হে মানে কি। হে প্রথম হেটা হলো হেক্সা ক্লোরোবেনজিন, যেটা তোমরা দেখছো বা এখনো হয়তো দেখোনি, হেক্সা ক্লোরোবেনজিন, হেক্সা ক্লোরোবেনজিন। তাহলে হেতে হলো হেক্সা ক্লোরোবেনজিন, হেক্সা ক্লোরো অর্থাৎ C6Cl6, হেক্সা ক্লোরোবেনজিন। একে যদি আমি একটু গাঠনিক সংকেত আকারে লিখি, জাস্ট এরকম হবে, কার্বন, দেখো এখানে কিন্তু এটা জৈব যৌগ, কিন্তু এখানে কোনো ক্লোরিন, এখানে কোনো ইয়ে নাই, আমার হাইড্রোজেন নাই, ক্লোরিন, এখানেও ক্লোরিন, মানে হাইড্রোজেনের গুলো সব ক্লোরিন। এটা গঠন প্রক্রিয়া আমরা এখন একটু পরে দেখব, মানে আমাদের আরো কিছুক্ষণ পরে, 2-3টে ক্লাস পরে। এই যে হেক্সা ক্লোরোবেনজিন, তাহলে হেক্সা ক্লোরোবেনজিন তোমরা কিন্তু সব আমাকে নোট দেখাবা, নোট না দেখালে কিন্তু আমি খুব রাগান্বিত হব, রাগান্বিত হব। সবাই নোট দেখাবা আমাকে। দ্বিতীয়টা হলো হেক্সা ক্লোরো ইথেন, হেক্সা ক্লোরো ক্লোরো ইথেন। দ্বিতীয় হেটা হলো হেক্সা ক্লোরো ইথেন। তাহলে হেক্সা ক্লোরো ইথেন বলতে এর সংকেত কি, অর্থাৎ ক্লোরিন, ইথেন বলতে দুটো কার্বন, একটা দুটো, আর হেক্সা ক্লোরো মানে তিন দিক থেকে তিনটা ক্লোরিন, ক্লোরিন 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 ক্লোরিন, হেক্সা ক্লোরো ইথেন। তাহলে দেখো বলছে হেক্সা ক্লোরো বেনজিন হলো 6টা ক্লোরিন এবং 6টা কার্বন, আর হেক্সা ক্লোরো ইথেন 6টা ক্লোরিন কিন্তু 2টা কার্বন। তারপরে বলছে ফের, হে হে ফের পাখির কোলে ফ্রেয়ন উঠেছে। ফের মানে এখানে ফসজিন গ্যাস, বিষাক্ত ফসজিন গ্যাস। সাধারণত ক্লোরোফর্মকে আমরা যদি রঙিন বোতলে রাখি তাহলে ওর ভেতরে বিষাক্ত ফসজিন গ্যাস তৈরি হয়, ফসজিন গ্যাস। সেই ফসজিন গ্যাসের সংকেত হলো COCl2, এলো ফসজিন গ্যাসের সংকেত আমার, বিষাক্ত ফসজিন গ্যাস। এরপরে পাখির থেকে হবে পাইরিন, পাইরিন, এই পাইরিনটা তোমরা অন্য নামে চেনো, কার্বন টেট্রাক্লোরাইড এর অপর নাম হলো পাইরিন। এরপরে কোলে, কোলেতে ক্লোরোপিক্রিন বা কাঁদুনি গ্যাস বলি আমরা, ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন বা কাঁদুনি গ্যাস, কাঁদুনি গ্যাস। সাধারণত এই ক্লোরোপিক্রিন গ্যাস আমাদের যে পুলিশে যে টিয়ার সেল দেয়, অর্থাৎ যে কাঁদুনি গ্যাস দেয়, অর্থাৎ যখন জনতারা মিছিল করে, মিটিং করে বা অন্যায়ভাবে কোনো কিছু দাবি করে বা মিছিল করে, তখন পুলিশ সেই জনসভায় কাঁদুনি গ্যাস দেয়, যে সবাই কাঁদতে কাঁদতে বাড়ি যায়, সেই গ্যাস ধোঁয়া সৃষ্টি করে, আর এই ধোঁয়া থেকে বাড়ি যায় ক্লোরোপিক্রিন বা কাঁদুনি গ্যাস, কাঁদুনে গ্যাস। এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নেই এই যৌগগুলোতে। এরপরে তো ফ্রেয়ন, এরপরে ফ্রেয়ন, ফ্রেয়ন, ফ্রেয়নের সংকেত হলো CCl2F2। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ কিনা প্লিজ একটু জানিয়ে দিও, কারণ আবারও যেন পুনরাবৃত্তি না হয় কাজের। তাহলে আমাদের যে জৈব যৌগগুলো দেখলাম, এই জৈব যৌগগুলোতে সাধারণত হাইড্রোজেন এই উঠেছে, এটা লাগবে না, এটা জাস্ট মনে রাখার জন্য। তাহলে হে হে ফের পাখির কোলে ফ্রেয়ন উঠেছে, তাহলে এই তথ্যগুলো তোমরা অবশ্যই এখান থেকে জেনে নেবা। এবং আমরা আরো কিছু আরো একটা সূত্র দেখি। আমরা এর একটু আগে পড়েছি, হ্যাঁ প্রত্যাশা বলছি, ইয়েস স্যার, থ্যাংক ইউ প্রত্যাশাকে। কিছু হেটেরোসাইক্লিক যৌগ, যে যৌগগুলো সাধারণত অনেকগুলো চক্র নিয়ে গঠিত, যেমন আমাদের বেনজিন একটা চক্র, কিন্তু হেটেরোসাইক্লিক যৌগে অনেকগুলো চক্র বিদ্যমান, অনেকগুলো চক্রাকার যৌগ, যেমন তাহলে কিছু হেটেরোসাইক্লিক যৌগ, কিছু হেটারোসাইক্লিক
যৌগ। হেটারোসাইক্লিক যৌগে অনেকগুলো বেনজিন বলয় থাকবে। তাহলে এর একটা সূত্র আছে যে, আচ্ছা হেটারোসাইক্লিক বলতে যে সকল বেনজিন যৌগে যে সকল যৌগে সাধারণত কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু থাকবে। হেটারো মানে অন্য কোনো পরমাণু, যে সকল সাইক্লিক যৌগ অর্থাৎ যে সকল চক্রাকার যৌগ, যেমন এই যৌগে শুধুমাত্র বেনজিন আছে, কিন্তু যদি এই যৌগে বেনজিন ছাড়াও এরকম কোনো যৌগ বিদ্যমান থাকে, অন্য কোনো পরমাণু বিদ্যমান থাকে, তখন তাকে বলা হয় হেটারোসাইক্লিক যৌগ। তাহলে আমরা কিন্তু বিগত লেকচারে অনেক পড়েছি। তাহলে হেটারোসাইক্লিক যৌগের একটু উদাহরণ লেখো। পাপিটাকে ফিতায় বাঁধো। পাপিটাকে ফিতায় বাঁধো, এই হলো হেটারোসাইক্লিক যৌগের একটা সূত্র। যে কি কি হেটারোসাইক্লিক যৌগ আমাদের আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে পড়ে 100% একটা প্রশ্ন পড়ে, যে পাপিটাকে ফিতায় বাঁধো। পাপি বলতে পাইরল একটা যৌগ। আমরা পাইরলের সংকেতটা একটু দেখি। সাধারণত আমি এই কলম দিয়ে দিই, যেহেতু এখানে নাইট্রোজেন, এখানে হলো হাইড্রোজেন, এই দুই সাইডে দুটো বেনজিন বলয়। পাপিটাকে ফিতায় বাঁধো, অর্থাৎ এখানে কিন্তু নাইট্রোজেন আছে। এরপরে পাপি আর একটা পি, এই পিতে পিরিডিনটা তোমরা একটু লিখে নাও যে পিরিডিনটা কি হবে। পিরিডিন বলতে সাধারণত একটা বেনজিন বলয়, এখানে নাইট্রোজেন, অর্থাৎ পিরিডিন, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, আর এখানে দ্বিবন্ধন। তাহলে এটা হলো পিরিডিন যুক্ত যৌগ। এটা হলো পাইরল পিরিডিন। টাকে হলো হেক্সাক্লোরোফিউরান। টাকে বলতে এখানে টেট্রাহাইড্রোফিউরান, টেট্রাহাইড্রোফিউরান। এরপরে আছে ফিতাই বলতে হবে ফিউরান, শুধু ফিউরান। তাহলে ফিউরানের সংকেতটা আমরা একটু লিখি। দেখো, ফিউরানের সংকেতের ক্ষেত্রে জাস্ট আমাদের এখানে হবে হলো অক্সিজেন হবে, এখানে একটা অক্সিজেন হবে, অর্থাৎ ফিউরানের সংকেত। তাহলে আমাদের এখানে ফিউরান হবে। তাহলে এটা গেল ফিউরানের সংকেত। এরপরে আমার থাই হবে থায়োফিন। থায়োফিনে কিন্তু এখানে এস হয়, এই যে এস, থায়োফিনে এস হয়। আর একটা হলো ইথিলিন অক্সাইড হলো আমার ইথিলিন অক্সাইডটা এরকম, এখানে অক্সিজেন আছে, ইথিলিন অক্সাইড। তাহলে আমরা দেখলাম যে আমাদের কিছু হেটারোসাইক্লিক যৌগ, অর্থাৎ যে যৌগে কার্বন ব্যতীত অন্য কোনো, যে জৈব যৌগে কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু থাকে, যেমন অক্সিজেন, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, এরকম যখন কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু থাকে তখন তাকে বলা হয় হেটারোসাইক্লিক যৌগ। সাধারণত এখান থেকে প্রায় পরীক্ষায় এখান থেকে আসে। তাহলে আমরা সহজে মনে রাখবো, পাপিটাকে ফিতায় বাঁধো। পাতে পাইরল, পিতে পিরিডিন, টাতে টেট্রাহাইড্রোফিউরান, আর ফিতাইতে হলো আমাদের হলো ফিউরান, আর এটা হলো থায়োফিন। থায়োতে থায়োফিন। তাহলে আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পারছো। তোমরা যদি এটা বুঝতে পারো প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তাকিয়া বলছে এবার ঠিক আছে, সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছি। টেট্রাহাইড্রোফিউরানের সংকেত কি? ওকে, আচ্ছা, টেট্রাহাইড্রোফিউরানের সংকেত হলো, যেহেতু এটা সাধারণ ফিউরানের সংকেত, আমাদের টেট্রাহাইড্রোফিউরানের সংকেত হলো এরকম। টেট্রা মানে 4টা হাইড্রোজেন, অর্থাৎ এই দ্বিবন্ধন দুটো থাকবে না, আর সব ঠিক আছে, জাস্ট এই দ্বিবন্ধনটা থাকবে না। এখানে এই দ্বিবন্ধনগুলো টেট্রাহাইড্রো, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ওখানে দ্বিবন্ধন থাকবে না। ওই দ্বিবন্ধনের উঠে গিয়ে
হাইড্রোমূলক, অর্থাৎ এটা আমি তোমার পরে বলে দেবো, এটা আরো বিস্তারিত, কারণ এটা টেট্রাহাইড্রোফিউরান। খেয়াল করো যে টেট্রাহাইড্রোফিউরানের এটা আমি পরে বলে দেবো। এরপরে আমরা যেটা দেখব, আমাদের আরো কিছু আছে, কিছু কিছু পলিনিউক্লিয়ার যৌগ আছে যেগুলো সাধারণত পলিনিউক্লিয়ার বলতে যাদের অনেকগুলো বেঞ্জিন বলয় একসাথে আছে তাদেরকে বলা হয় পলিনিউক্লিয়ার যৌগ। অর্থাৎ কিছু কিছু পলিনিউক্লিয়ার যৌগ যাদের বেঞ্জিন বলয় অনেকগুলো বেঞ্জিন বলয় তাদেরকে বলা হয় পলিনিউক্লিয়ার যৌগ। তাহলে আমরা পলিনিউক্লিয়ার যৌগ দেখি, কিছু কিছু তাহলে কিছু কিছু পলিনিউক্লিয়ার যৌগ, কিছু কিছু পলি নিউক্লিয়ার যৌগ, কিছু কিছু পলিনিউক্লিয়ার যৌগ কারা? সাধারণত পলিনিউক্লিয়ার বলতে যাদের বেঞ্জিন বলা হয় অনেকগুলো, যেমন এটা একটা বেঞ্জিন বলা হয়, কিন্তু মনোনিউক্লিয়ার, অর্থাৎ পলি না, নিউক্লিয়াস একটা, কিন্তু যদি একের অধিক পলি নিউক্লিয়ার যুক্ত হয় তখন তাকে হয় পলিনিউক্লিয়ার। আমরা জানি এগুলো পলিনিউক্লিয়ার। সাধারণত এরকম যৌগ যদি বলা হয় তাহলে এক্ষেত্রে আমরা একটু মনে রাখতে পারি যে এইভাবে ফিনা ফিনা ডাইনাকে ফিনা ডাইনাকে আনো, ফিনা ডাইনাকে আনো, তাহলে এরকম যৌগ হলো ফিনা ডাইনাকে আনো। তাহলে আমরা একটু ফিনা ডাইনাকে আনো, ফিনা বলতে সাধারণত ফিনান্থ্রিন, ফিনা বলতে ফিনান্থ্রিন, ডাইনাকে ডাইফিনাইল, নাকে ন্যাপথলিন, আনোতে অ্যানথ্রাসায়ানিন। ফিনাতে ফিনান্থ্রিন 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 ডাই মিথাইল, এটা হলো ন্যাপথালিন ন্যাপথালিন, আর আনোতে অ্যানথ্রাসায়ানিন অ্যানথ্রাসায়ানিন অ্যানথ্রাসায়ানিন। ফিনান্থ্রিন বলতে আমরা তিনটা বেঞ্জিন বলাই থাকবে এখানে, এই দেখো এখানে একটু খেয়াল করো, এই যে একটা দুইটা, আর এর সাথে আর একটা বেঞ্জিন বলয়ের মাথায় থাকবে সেটা হলো ফিনান্থ্রিন। যদি এরকম বেঞ্জিন বলয় থাকে, আচ্ছা আমি হলো ইতিকাকে বলবো, ইতিকা মাঝে মাঝে মেসেঞ্জারে চ্যাট করতে চলে যায় কিছুক্ষণ পর পর, এটা মাঝে মাঝে কল রেখে ক্লাস রেখে চ্যাট করতে চলে যায়, তাহলে ফিনান্থ্রিন এটা। এরপরে ডাইমিথাইল যৌগ হলো দুটো মিথাইল মূলক, এই যে ডাইমিথাইল মূলক, অর্থাৎ একে বাইফিনাইল যৌগ বলা হয়, বাইফিনাইল যৌগ বলা হয়। এরপরে ন্যাপথালিন মূলক, ন্যাপথালিন দেখো যখন দুটি বেঞ্জিন বলা হয় একসাথে থাকবে তখন তাকে বলা হয় ন্যাপথালিন, সাধারণত এটাকে বলা হয় ন্যাপথালিন। আর অ্যানথ্রাসায়ানিন হলো মূলত তিনটা বেঞ্জিন বলা একসাথে থাকলে তখন তাকে বলা হয় অ্যানথ্রাসায়ানিন। এই তাহলে তোমরা যদি এইগুলো বুঝতে পারো একটু কমেন্টস করে জানিয়ে দাও যে স্যার আমরা বুঝতে পারছি, একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিও। তাহলে দেখো আমরা মোটামুটি জৈব যৌগের বেসিক সম্পর্কে একটু জানলাম, জৈব যৌগের কিছুটা বেসিক সম্পর্কে জানলাম আমাদের কিছু, তাহলে বেসিক সম্পর্কে মোটামুটি জেনেছি আমরা। আমাদের আরো কিছু টপিকস আমরা একটু দেখি যে এই যৌগগুলো, ইতিকা বলতে স্যার না আমার নেট প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে না, ওকে ধন্যবাদ যে তুমি সঠিক মানে সঠিক তথ্য দিচ্ছ, কারণ আমি মনে করলাম যে মাঝে মাঝে চলে যাচ্ছ কোথায় থেকে জানে। আচ্ছা তাহলে খেয়াল করো, বুঝতে পেরেছি স্যার, পাগলি পাগলি উত্তর দিয়েছে যে বুঝতে পেরেছি স্যার, পাগলি তো সে পাগল। আচ্ছা এটা গেল আমাদের মূলত যে পলিনিউক্লিয়ার যৌগ। আমরা একটু কিছু যৌগের নাম জানি, তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও এই যৌগটার নাম কি। বেনজিন বলয়ের সাথে যদি COOH থাকে তাহলে এই যৌগটার নাম কি, আমি একটা একটা করে লিখবো তোমরা নাম বলবা।
এই যৌগটার নাম কি? তোমরা এক এক করে বলবা। এই যৌগটার নাম কি? তারপরে এই যৌগটার নাম কি? তোমরা একটু বলে দাও। এই যৌগটার নাম কি বলে দাও। এই যৌগটার নাম কি? একটু এক এক করে তোমরা কমেন্টস করে আমাকে জানাও যে এক থেকে শুরু করো, কোনটা কি যৌগ নাম, এটার নাম কি, এইভাবে নামকরণ কি একটু বলে দাও আমাকে। একটু কমেন্টস করে জানাও যে কোন যৌগটার কি নাম। চারটা ফেনল, আর বাকিগুলা এই প্রথম থেকে বলো। সিক্স ক্লোরোবেনজিন। আচ্ছা আচ্ছা, আমি এক এক করে নামগুলো লিখে দিই, তোমরা একটু লিখে নাও। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল করো। যদি বেনজিনের মাথায় COOH থাকে তাহলে এটা হলো বেনজোয়িক অ্যাসিড। এটা হলো COOH, এটা হলো COOH, এটা হলো অ্যাসিড মূলক। যেহেতু বেনজিনের মাথায় আছে তাই বেনজোয়িক অ্যাসিড একে বলা হয়। যেহেতু বেনজিনের মাথায় অ্যালডিহাইড মূলক আছে অর্থাৎ COOH মূলক আছে, বেনজিনের মাথায় COOH মূলক আছে, তাই এর নাম হলো বেনজালডিহাইড। বেনজালডিহাইড। যেহেতু বেনজিনের মাথায় নাইট্রো মূলক আছে তাই এর নাম হলো নাইট্রোবেনজিন। যেহেতু বেনজিনের মাথায় OH মূলক আছে, আমরা OH থাকলে জানি এটা সাধারণত ফেনল হয়, অ্যালকোহল হয়, তাহলে অ্যালকোহল যুক্ত বেনজিন বলাই হলে এটার নাম ফেনল। বেনজিনের মাথায় CH3 মূলক থাকলে এর নাম হলো টলুইন হয়, টলুইন। বেনজিনের মাথায় ক্লোরিন থাকলে এর নাম হলো ক্লোরোবেনজিন। সাধারণত বেনজিন বলাই আরো অনেক কিছু থাকতে পারে, এগুলো হলো বেসিক। তাহলে বেসিকগুলো তোমাদের অবশ্যই। আচ্ছা, আমরা লিখি সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আলোচনা করব। সমগোত্রীয় শ্রেণী কি? সমগোত্রীয় শ্রেণী কি? আমাদের পাগলির উদাহরণ, পাগলি কিছু বলছে না কেন? পাগলি। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী হলো সেই সমস্ত শ্রেণী যেখানে জাস্ট দেখো, সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা যাওয়ার আগে আমরা এর একটা সুন্দর একটা সূত্র আছে, যেমন সূত্রটা আমি একটু লিখে দেই, কারণ আমরা জানি তাওসানের ওয়াইফ মিথিলা ছিল, সে মিথিলা চলে গেছে। এখন একজন বলছে মিথিলাকে দেখে, সে বলছে মিথিলার সাদা কাপড়। তাহলে মিথিলার সাদা কাপড় দেখে বলছে, ওই যে মিথিলার সাদা কাপড় দেখা যায়, তাহলে মিথিলার সাদা কাপড়। এখন এই মিথিলার সাদা কাপড় বলতে সমগোত্রীয় শ্রেণীর এখানে থাকবে হলো মিথিলার সাদা কাপড়ের একটা বৈশিষ্ট্য, যেমন কি মিথিলার বলতে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে এখানে একটা, মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। আর কি থাকবে? প্রত্যেকের সাধারণ সংকেত থাকবে, একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যাবে এবং কার্যকারী মূলকের একই থাকবে। এখানে কার্যকারী মূলক একই থাকবে, কার্যকরী মূলক একই থাকবে। তাহলে এখানে ঘটনা হচ্ছে যে আমার সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য হলো যে মিথিলিন মূলকের একটা পার্থক্য থাকবে
এদের একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হবে এবং এদের কার্যকরী মূলক কিন্তু একই থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে সমগোত্রীয় শ্রেণীর। তাহলে আমরা এখন সংজ্ঞাটা লিখতে পারি যে একই শ্রেণীভুক্ত যে সমস্ত যৌগের, দেখো তাহলে সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা আমরা একটু লিখে ফেলি। এর সংজ্ঞাটা আমরা লিখে ফেলি যে যে সমস্ত যৌগের একই শ্রেণীভুক্ত যে সমস্ত যৌগের, কারণ এদের গোত্র একই হবে, একই শ্রেণীভুক্ত যে সমস্ত যৌগের একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যাবে এবং যাদের কার্যকরী মূলক একই থাকবে এবং যাদের উচ্চতর শ্রেণী থেকে নিম্নতর শ্রেণী থেকে বাদ দিলে একটি মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। সাধারণত মিথিলিন মূলক বলতে বন্ড CH2 বন্ড এইটাকে বোঝায়, এটা কিন্তু মিথিলিন মূলক পার্থক্য থাকবে, তাদেরকে সাধারণত আমাদের বলা হয় সমগোত্রীয় শ্রেণী। তাহলে আমরা একটু সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা লিখি যে একই শ্রেণীভুক্ত যে সমস্ত যৌগের সাধারণ, আমি আর বিস্তারিত কিন্তু বুঝিয়ে দেবো, তোমরা কিন্তু নোট করতে হবে। এগুলো নোট কি, তোমরা কি নোট করতে রাজি? আমাকে একটু জানিয়ে দাও নোট করতে রাজি কিনা। শ্রেণীভুক্ত যে সমস্ত যৌগের সাধারণ সংকেত একই এবং একই ধরনের কার্যকরী মূলক বিদ্যমান এবং কি বলা হচ্ছে, পাশাপাশি যৌগের সংকেতের মধ্যে এবং দুটি পাশাপাশি যৌগের সংকেতের মধ্যে কিসের পার্থক্য বিদ্যমান থাকে? একটি মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান থাকে। সংকেতের মধ্যে একটি মিথিলিন মানে বন্ড CH2 বন্ড মূলকের পার্থক্য বিদ্যমান, তাদেরকে বা তাকে সমগোত্রীয় শ্রেণী বলে, বা এদের এরূপ কি বলা হয়? এরূপ সমধর্মী, এই সংজ্ঞাটা লিখে নাও, বইতেও কিন্তু পাবা না। এরূপ সমধর্মী যৌগসমূহের একটি শ্রেণীকে সমগোত্রীয় শ্রেণী বলে। তাহলে জাস্ট আমাদের সমগোত্রীয় শ্রেণীর পার্থক্যটা আমরা দেখলাম। সাধারণত আমরা একটু দেখি অ্যালকোহলের সাধারণ সংকেতটা কি। অ্যালকোহল, তোমরা কি পারো এটা? অ্যালকোহলের সাধারণ সংকেত কি? যে মদ মানুষ খায় সে অ্যালকোহল। দেখো N+1 OH, এই অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n +1 আর OH। সাধারণত এখন আমি যদি n = 1 ধরি, তাহলে এখানে কি হবে? CH3OH। হ্যাঁ, বইয়ের সংখ্যাটা অবশ্যই কঠিন, তোমরা এটা লিখবা যে একই শ্রেণীভুক্ত যে সমস্ত যৌগের সাধারণ সংকেত একই ধরনের কার্যকরী, মানে এখানে যা পড়ছো সাধারণ সংকেত একই কার্যকরী মূলক এবং মিথিলিন মূলকের পার্থক্য থাকবে এবং এরূপ সমধর্মী যৌগকে একটি শ্রেণীকে, সমধর্মী যৌগের বা সমূহের একটি শ্রেণীভুক্তকে সমগোত্রীয় শ্রেণী বলে। ওকে, তাহলে
দেখো n ইকুয়াল টু 1 তখন এর নাম হলো মিথানল। মিথানল যখন n ইকুয়াল টু 2 অর্থাৎ n এর মান 2 তখন C2H5OH এই যৌগটার নাম ইথানল। ইথানল। এখন খেয়াল করো এ আর এ এই দুটোর মধ্যে এরা সমগোত্রীয় কিনা বা এরা সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য আছে কিনা। আমার তিনটা সূত্র আমরা বলছি যে একটা হলো সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হবে, আমাদের একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যাবে। কিন্তু এখানে দেখো তো এই অ্যালকোহলের এই দুটোর সাধারণ সংকেত এই না, এই দুটোর এই মিথিলিনেরও সাধারণ সংকেত মিথানল, ইথানলেরও কিন্তু সাধারণ সংকেত, জাস্ট এন এর মান বসিয়ে আমরা দুটো তৈরি করছি। তাহলে এটা হলো সাধারণ সংকেত একই, যেটা 1 নম্বর সূত্র অনুসরণ করে। এরপরে বলছে কার্যকরী মূলক একই থাকবে। তোমরা একটু কমেন্টস করে জানাও এই যৌগে কার্যকরী মূলক কোনটা, এই যৌগে কার্যকরী মূলক কোনটা। তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও যে এই যৌগ দুটোতে মিথানল এবং ইথানলে কার্যকরী মূলক কোনটা। তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও যে এই দুটি যৌগে কার্যকরী মূলক কোনটা। এই দুটি যৌগিক কার্যকরী মূলক কোনটা। সাধারণত এই দুটি যৌগিক কার্যকরী মূলক কিন্তু ওএইচ অর্থাৎ অ্যালকোহল। থ্যাংক ইউ প্রত্যাশাকে। অ্যালকোহল হলো কার্যকরী মূলক। তাহলে দেখা যাচ্ছে যে উভয় যৌগে কার্যকরী মূলক ওএইচ বন্ড ওএইচ কার্যকরী মূলক যেটা একই। তাহলে দ্বিতীয় শর্তটা মেনে চলছে। তৃতীয় শর্ত হলো তাহলে এদের সাধারণ সংকেত একই। 2 নম্বর হলো কার্যকরী মূলক একই। তৃতীয় নম্বর হলো দেখো উচ্চতর শ্রেণী, অর্থাৎ আমি এটাকে একটু জাস্ট ভেঙে লিখি, এটাকে একটু ভেঙে লিখি CH3CH2OH, এবার ওপরেরটাকে ভেঙে লিখি CH3OH। এখন দেখো তো আমরা যদি এই দুটোর থেকে পার্থক্য কি কি হয় আমরা একটু বিয়োগ করি, এটার থেকে এটা বিয়োগ করবো, জাস্ট এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, তাহলে থাকে কি বন্ড CH2 বন্ড পার্থক্য থাকে। তাহলে দেখো উচ্চতর গ্রুপ থেকে পরবর্তী নিম্নতর গ্রুপকে বাদ দিলে একটা বন্ড CH2 মূলকের পার্থক্য থাকে। তারা যখন তিনটা শর্ত মেনে চলবে তাহলে তাদেরকে পরস্পরের বলা হয় সমগোত্রীয় শ্রেণী। যদি এই তিনটা বৈশিষ্ট্য মেনটেন করে তাহলে তাদেরকে বলা হয় একে অপরের সমগোত্রীয় শ্রেণী। আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো যে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে। আমি আবারও বলি যে একই শ্রেণীভুক্ত যে সমস্ত যৌগের সাধারণ সংকেত একই, এই যে সাধারণ সংকেত একই এবং এদের একই ধরনের কার্যকরী মূলক বিদ্যমান থাকে, একই ধরনের কার্যকরী মূলক বিদ্যমান OH মূলক, এবং এদের দুটি পাশাপাশি যৌগের সংকেতের মধ্যে একটি মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। এই যে মিথিলিন মূলকের পার্থক্য বিদ্যমান। এরূপ সমধর্মী যৌগ সমূহের এক একটি শ্রেণীকে এটা এবং এটিকে এটি এবং এটিকে সমগোত্রীয় শ্রেণী বলে। তাহলে আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো। তোমরা যদি বুঝতে পারো প্লিজ একটু কমেন্টস করে আমাকে জানাও যে স্যার বুঝতে পারছি। তাহলে আমরা আজকে আলোচনা করলাম আমাদের যে টপিক সেটা হলো সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী ইম্পর্টেন্ট টপিকস। তাহলে তোমরা কি সমগোত্রীয় শ্রেণী বুঝতে পারছো? সমগোত্রীয় শ্রেণী কি বুঝতে পারছো তোমরা? ইয়েস স্যার বুঝতে পেরেছি। ওকে, আমরা আগামী দিন যে টপিকসটা পড়বো সেটি হলো কার্যকরী মূলক। তোমাদের কার্যকরী মূলক বইতে যা আছে তোমরা কার্যকরী মূলক পড়ে ফেলবা। এই কার্যকরী মূলক আগামী দিন আমরা সকাল 10টার সময় ক্লাস নেবো, কারণ এই সময়টা তোমাদের ফ্রি থাকো। সকাল 10টায় আমরা ক্লাস নেবো এবং আজকের এই যে টপিকসগুলো আমি পড়ালাম এই টপিকসগুলো সব নোট করে আমাকে কিন্তু এখন পাঠাইতে হবে। আমি কিন্তু এই নোটগুলো সংরক্ষণ করে রাখছি, এই জন্য সুন্দর করে হাতের লেখা লিখে লাল কালো কলম দিয়ে সুন্দর করে নোট করে করে তোমরা আমাকে পাঠিয়ে দেবা। সুন্দর করে নোট করবা। এই ফরজিন গ্যাস মানে আমি তো এলোমেলো ভাবে লিখছি, তোমরা অনেক সুন্দর করে নোট করবা। আমি মনে করব নোটটা হবে তোমার চেহারার মতো, তোমাদের মনের মতো। তুমি যেমন নোট করবা তোমার মনেও তেমনটা। নোট করবা না মানে মন সব ফাঁকা, মানে তুমি শয়তান। এই জন্য সুন্দর করে নোট করবা, অর্থাৎ তুমি ভালো, এবং নোটটা খুব পাওয়ারফুল নোট হবে। বিভিন্ন কালারের কলম ব্যবহার করবা, কলম ব্যবহার করে নোটটা ক্লিয়ার করবা এবং নোটটা লিখে দেবা যে কৃষ্ণ স্যারের দ্বিতীয় ক্লাস। আমাদের কিন্তু আজকে
আহ, কত নম্বর ক্লাস, তৃতীয় ক্লাস এভাবে লিখবা, তৃতীয় ক্লাস বা দ্বিতীয় ক্লাস, যেটা লিখে প্রথম ক্লাসের নোটটা পেয়ে গেছি, এটা তৃতীয় ক্লাস দেবা। সুন্দর করে নোট আজকে বিকেলের মধ্যে কিন্তু নোটটা সেন্ড করবা, এবং কালকে কিন্তু আমরা নতুন টপিকস আলোচনা করবো, এবং কালকে কিন্তু আমি অবজেক্টিভ এই যতগুলো করাইছি এই টপিকস এর মধ্যে আমি অবজেক্টিভ সলিউশন, অবজেক্টিভ পরীক্ষা নেব, অবজেক্টিভ পরীক্ষা নেব। অলরেডি আমার কাছে কিছু প্রশ্ন রেডি করা আছে, আমি কিন্তু এই অবজেক্টিভ পরীক্ষা নেব তোমাদের। তাহলে সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাই।